নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো থাকা, ভালো রাখা এবং এই যে ভালো কোনো কাজ করা, এগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার পারিপার্শ্বিক, অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন তার পরিবেশগত জায়গার থেকে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো ডিপেন্ড করে। সেজন্য দেখা যাচ্ছে যে আপনি হয়তো ভালো নেই। কেন ভালো নেই তার অনেক কারণ রয়েছে। একটা মানুষ ভালো না থাকার পিছনে অনেক কারণ থাকতে পারে, বা এক একটা মানুষের এক এক ধরনের কারণ থাকতে পারে। কেউ হয়তো তার অর্থের জন্য সে ভালো নেই, কেউ হয়তো তার পরিবারের কারণ সমস্যা তৈরি হচ্ছে তার জন্য ভালো নেই, কেউ হয়তো তার পরিবারে কোনো ব্যক্তি অসুস্থ আছে তার জন্য ভালো নেই, বা কারোর ক্ষেত্রে হয়তো তার দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হচ্ছে বা অশান্তি হচ্ছে তার জন্য সে ভালো নেই। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো তার প্রিয় মানুষটা ভালো না থাকার জন্য সে ভালো নেই। প্রিয় মানুষ তার সন্তান হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন হতে পারে, বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি মা হতে পারে। তো এগুলো হতে পারে, কিন্তু তাদের শারীরিক সমস্যার কারণেও হতে পারে। কিন্তু সন্তান যদি অবাধ্য হয়ে যায়, যে সন্তান আপনি সামনে দেখছেন দিনের পর দিন তার অবাধ্যতার কারণে তার জীবনের যে লাইফের যে নির্দিষ্ট টার্গেটগুলো দিনের পর দিন নষ্ট করে ফেলছে, তাতে আপনি কিন্তু ভালো থাকার কথা না, এবং ভালো নেই আপনি। অর্থাৎ এই সন্তান অবাধ্য হয়ে যাওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। কারণ প্রথম অবস্থায় তৃতীয় ভাব, আমি যেটা বললাম যে পাড়া পরিবেশগত জায়গার থেকে যদি জাতকের তৃতীয়ভাবে কোনো কারণে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে সেই সকল জাতক জাতিকা জানবেন তার পরিবেশগত জায়গার থেকে সে আস্তে আস্তে তার ছন্নছাড়া তৈরি হয়। অর্থাৎ সে দেখবেন অসৎ সঙ্গে মিশতে থাকলো, অসৎ চিন্তা ভাবনা করতে থাকলো, এগুলো তৈরি হয়। আমি তো বলবো অবশ্যই তার অন্যান্য কানেকশানও রয়েছে। কারণ আমি দেখেছি এই যে একটা সন্তান অবাধ্য হয়ে গেলে কত রকমের কত কিছু না হয়। আমার চেম্বারে অনেক মানুষ আসেন, আমি দেখি তাদের কান্নাকাটি। অনেক মানুষ তারা দেখা গেলো সন্তানের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আজকে সেই সন্তান তাদেরকে দেখে না। কারণ সেই সন্তানের জন্য সে হয়তো এক সময় সে পেট ভরে খেতে পারেনি। সেই সন্তানকে দিনের পর দিন সে বড় করেছে, প্রতিষ্ঠিত করেছে, কিন্তু সেই সন্তান আজকে সেই বাবা মাকে না দেখে সে অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ তার পিতৃগৃহ ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে অবস্থান করছে এবং সেই বৈবাহিক জীবন অন্যভাবে কাটাচ্ছে। তাহলে এগুলো কিন্তু সন্তান অবাধ্যতা হবে কি না, এগুলো জন্মছকের আগের থেকে কানেকশান পাওয়া যায়, দেখা যায়। আপনার সন্তানের জন্মছক দেখলে বলে দেওয়া যায় এই সন্তান আগামী দিনে আপনার সঙ্গে কতটা সুসম্পর্ক থাকবে, আগামী দিনে আপনার সন্তান আপনাকে দেখবে কি না। আমি তো বারবার বিগত দিনে অনেকবার বলেছি, আমি অনেক কুষ্টি দিয়েছি, যে কুষ্টি এখন আর ফ্রিতে নেই, এখন 1000 টাকা করে নেওয়া হয়, নির্দিষ্ট মূল্যের মাধ্যমে কুষ্টি দেওয়া হয়। কিন্তু সেই কুষ্টিতে পুরোপুরি উল্লেখ করে দিতাম যে এই সন্তান আপনাকে কতটা দেখবে। কারণ সন্তানকে আপনি বড় করছেন, কিন্তু আগামী দিনে কতটা আপনার কে দেখবে এটা কিন্তু বিশেষ বিশেষ মূল্যবান কথা। কিন্তু বর্তমানেও দেখবেন অনেক ক্ষেত্রে সন্তানকে আপনি বাধ্য জায়গায় আনতে পারছেন না। বর্তমান সমাজ ব্যবস্থা এবং বর্তমানের দেখবেন যে অনেক কিছু, মানে এই যে উন্নতি যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে অবনতিও হচ্ছে। আমরা বলি না বিজ্ঞানের অভিশাপ রয়েছে, বিজ্ঞানের আশীর্বাদও রয়েছে। বিজ্ঞানের অভিশাপ অর্থাৎ আপনি যদি সেই বিজ্ঞানকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার জীবনে সেটা অভিশাপে দাঁড়াবে। অর্থাৎ একটা মোবাইল ফোন যদি ধরেন, তাহলে সেই মোবাইল ফোনটা আপনার সঠিক ব্যবহারের জন্য লাগে, কিন্তু সেটাকে যদি আপনি রাফ ইউজ করেন, তাহলে আপনার সন্তান, অর্থাৎ আপনার সন্তান দেখালো সেটা রাফ ইউজ করছে,
তাহলে আপনার সন্তান সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়ে সে কিন্তু আস্তে 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 আপনার হাতের বাইরে চলে যাবে। এরকম ছোট ছোট এক্সাম্পল প্রচুর আছে। তাই সন্তান অবাধ্য হয়ে গেলে বাবা মায়ের কিন্তু ভীষণ চিন্তা, কারণ সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে মানে সে অসৎ বন্ধু সঙ্গ মিশছে, এবং অসৎ বন্ধুর সঙ্গে মিশে আস্তে আস্তে নেশাভানে আসক্ত হয়ে যাচ্ছে, অর্থ নষ্ট করে ফেলছে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে সে কিন্তু তার সেই ব্যবহার আপনার ভালো লাগছে না। তাহলে এইগুলো জন্মছকের নির্দিষ্ট কানেকশান। একটা জাতক জাতিকার জানবেন যে যে এরকম দেখা যায় যে একটা জাতক জাতিকার তাদের সন্তান ছিল না, সে হয়তো সন্তান কোনো জায়গার থেকে সন্তান পেয়েছে এবং সেই সন্তানকে বড় করেছে দিনের পর দিন, আজকে সে প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেই সন্তান সেই বাবা মায়ের থেকে অর্থ নেওয়ার জন্য সে প্রতিষ্ঠা পেয়েছে, তবুও বাবা মায়ের যা সম্পত্তি আছে সেগুলো পাওয়ার জন্য বাবা মায়ের ওপর অত্যাচার করে। তো এরকমও দেখা গেছে। তা এই সন্তানকে আপনার জন্মছকের কানেকশান, আমি বারবার বলি, যদি একটা জন্মছকে দেখবেন যে লগ্নপতি নিচস্থ হয়ে আছে, তাহলে সেই সন্তান সে মেয়ে হোক আর ছেলেই হোক, সে দেখবেন আপনার কথা শোনে না, আপনার দেখবেন যে ওদের যত বন্ধু বান্ধব আছে তাদের কথা শুনবে, বাইরের লোকের কথা বেশি শুনবে। বাইরের লোক যত ভালো মানে খারাপ উদ্দেশ্য যদি তাকে ব্যবহার করে, তাহলে তারাই মানে সেই দেবতা, আর আপনি সেখানে শত্রু হয়ে গেছেন। তাহলে এই জিনিসগুলো তৈরি হয় যদি লগ্নপতি নিচস্থ হয় একটা জাতক জাতিকা, সে অন্য জায়গায় কনভিন্স হয়ে গিয়ে সে সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। অনেক জন্মছকে দেখবেন চতুর্থ ভাব বন্ধু বান্ধবের জায়গা, সেখানে কেতুযুক্ত হয়ে আছে, চতুর্থ ভাবে রাহু কানেকশান পেয়েছে, তাহলে দেখবেন যে সেই যে জাতক জাতিকা যে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, সেই বন্ধু বান্ধব দেখা গেলো এক সময় তারা সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যে যুক্ত হয়ে যাবে, কোনো নেশা ভানে আসক্ত হয়ে যাবে, তার নেশার মধ্যে ডুবে যাবে, তার পড়াশোনা তো দূরের কথা, সেসবগুলো পুরো অন্য জায়গায় চলে যাবে। তাহলে এইগুলো সন্তান অবাধ্যের কিন্তু একটা একটা করে কারণ বলছি, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিত হয়। দেখবেন অনেক জাতক জাতিকারা তার কানেকশান, অর্থাৎ বলা হচ্ছে যে নবম ভাব পীড়িত হয়ে গেছে, এই নবম ভাব পীড়িত হয়ে গেছে, হঠাৎ করে তার পড়াশোনা শেষ হয়ে গেল, পড়াশোনা করতে করতে পড়াশোনা বন্ধ করে দিল, এবং চতুর্থ ভাব পীড়িত, নবম ভাব পীড়িত, তাহলে সে মাঝ রাস্তায়, অর্থাৎ নির্দিষ্ট পড়াশোনা যে তার যে টার্গেট, বাবা মায়ের যে টার্গেট, সেটা ফুলফিল করতে তো পারলই না, বরঞ্চ একটা সময় সে পড়াশোনা পুরো ছেড়ে দিতে বাধ্য হলো। কারণ এক সময় কিন্তু সেই জাতকেরই কিন্তু তার রেজাল্ট খুব ভালো হচ্ছিল, ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে সে স্কুলে যাচ্ছিল তার দারুণ রেজাল্ট হচ্ছিল, কিন্তু লাস্টে গিয়ে সে কিন্তু শেষ হয়ে গেল। আবার অনেক জাতক জাতিকার দেখবেন পঞ্চম ভাব পীড়িত রয়েছে, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে, মানে এ কিন্তু ভীষণ ভীষণ চালাক ছেলে থাকবে, এর মধ্যে কিন্তু মেধাশক্তি কিন্তু প্রখর, এ যদি কোনো রকমের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে নেয়, রিসার্চ কিছু করে, তাহলে এরা কিন্তু খুব দারুণভাবে উন্নতি করবে। এবং ওই রাহু যদি নিচস্থ হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার যখন রাহুর দশা চলবে, দিনের পর দিন, অর্থাৎ প্রথম দিকে দেখা গেলো তার রেজাল্ট খুব ভালো হচ্ছিল, হয়তো 7, 8, 9 পর্যন্ত ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছে, কিন্তু যেই রাহুর দশা শুরু হয়েছে দিনের পর দিন তার সমস্যা সমস্যা সমস্যা, এই সমস্যা তৈরি হওয়ার কারণে তার দিনের পর দিন কিন্তু তার রেজাল্ট খারাপ হতে থাকলো। এটা দেখা যায়, এটা দেখা যায় এবং এটা দেখেছি, এবং সেই জন্য বলছি জন্মছকের কানেকশান।
আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং এই জীবনযাপনে আপনার সম্পূর্ণভাবে নির্দিষ্ট করা থাকে যে লগ্নপতি কতটা পাওয়ারে রয়েছে, ভাগ্যপতি কোথায় আছে, পঞ্চম ভাব কীভাবে কানেকশান পাচ্ছে, এগুলোর ওপর কিন্তু ভীষণ ভীষণ পাওয়ার রয়েছে। তাই একটা জাতক জাতিকা দেখা গেলো যে আমরা বলি না পঞ্চম ভাব থেকে নিজস্ব জ্ঞান দেয়, তার নিজস্ব জ্ঞানের জায়গায় যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে তার জ্ঞানটা কী তৈরি হবে, ভালো হবে না খারাপ হবে? আপনারাই বলুন। নিশ্চয়ই ভালো হবে না, খারাপই হবে। তাই ওই খারাপ জ্ঞান নিয়ে সে আগামী দিনে সমাজকে কি দেবে, ভালো কিছু দেবে না খারাপ দেবে? তাহলে এই রকমভাবেই কিন্তু বিচার হয়। একটা জন্মছকের কানেকশান 27টা নক্ষত্র, গ্রহ 9টা, এরা বলে দেবে আপনার জাতক কোথায় যাবে। অনেক জাতক জাতিকা দেখবেন যে এমন কিছু ব্যবসার মধ্যে যুক্ত হয়ে গেছে, সে স্টুডেন্ট রয়েছে, এমন কিছু অসামাজিক ক্রিয়াকলাপের মধ্যে যুক্ত হয়ে গেছে, তাতে দেখা গেল যে হঠাৎ করে আপনার বাড়িতে কোনো আইনি সমস্যার মধ্যে আপনাকে পর্যন্ত জড়িয়ে দিল, এরকম দেখা যায়। এবং এগুলোও কিন্তু কানেকশান এবং তার পরিপ্রেক্ষিতে হয়, যেটা জন্ম ছকের ওপর ডিপেন্ড করে। আবার বলছি, দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকা কেতুটা এমন একটা জায়গায় গিয়ে অবস্থান করছে, ষষ্ঠভাবে কেতু রয়েছে। এই ষষ্ঠভাবে কেতু দেখা গেল যে আপনার সন্তানটা খুব ভালো পড়াশোনা ছিল, ধীরে 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 উন্নতি করছিল, উন্নতি করতে 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 হঠাৎ করে সে তার কিন্তু পড়াশোনার জায়গা খারাপ হতে লাগলো। দিনের পর দিন খারাপ হতে হতে একটা সময় আপনাদের ছাড়া সে থাকতে পছন্দ করলো, সে অন্য জায়গায় চলে গেল, সে বাড়ির বাইরে থাকতে পছন্দ করলো। এটা যদি হয় তাহলে জানবেন যে কোনো গুপ্ত শত্রু আপনাদের এই সমস্যা ক্রিয়েট করেছে। এই গুপ্ত শত্রু দেখা গেলো সেটা হয়তো কাছের মানুষ, সে গুপ্ত শত্রু করে আপনার ওই সন্তানকে বেপথে পরিচালনা করে দিয়েছে, আপনার সন্তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেটা হতে পারে আপনার সেই 12 বছরের সন্তান, সেটা হতে পারে 30 বছরের সন্তান। সন্তান তো সন্তানই, সেটা বড় আর ছোট, সেই বিবাহের পরেও হতে পারে সেই সন্তান, সে আপনারই সন্তান। দেখা গেলো সে বেপথে পরিচালিত হচ্ছে, সে দেখা গেলো বিবাহের পরে আপনাদের সঙ্গে সম্পর্ক পুরো ত্যাগ করে দিয়ে আপনাকে ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় সুখে রয়েছে, এমনও হতে পারে। এবং সেখানে জানবেন যে কোনো না কোনো কারণ, যেটা আপনাদের থেকে বের করে আপনাদের থেকে সরিয়ে নিয়ে যাওয়া, আপনাদের থেকে দূরে সরিয়ে রাখার জন্য তার ওপর কোনো ক্রিয়া করা আছে। তাহলে এগুলোও কিন্তু হয়, যেটা সন্তান অবাধ্য হয়ে যাওয়া। কোনো সন্তান দেখবেন যে একটা জাতক জাতিকার ক্ষেত্রে দেখবেন, অনেক, আমরা তো বারবার এগুলো নিয়ে ঘাঁটি, সেই জন্য বলছি যে একটা জাতক জাতিকা খুব ভালো চলছে, তার সন্তান বলে কথা, অর্থাৎ তার সন্তান খুব ভালো পড়াশোনা, নো ডাউট। তারপরে সে আস্তে আস্তে বন্ধু সঙ্গ বেশি হয়ে গেল, বন্ধু সঙ্গে হতে গিয়ে সে বাইরে বেশি বেড়াতে আরম্ভ করলো। তারপরে দেখা গেলো একসময় সে নেশা আসক্ত হয়ে গেছে, আপনি জানতে পারলেন, এবং সেই নেশা চরম কোনো নেশার মধ্যে চলে গেছে। অনেক জাতক জাতিকা দেখবেন শুষ্ক কোনো নেশার মধ্যে আসক্ত হয়, যদি তার দ্বিতীয়ভাবে শনি কেতু অবস্থান করে যায়, তাহলে সেই জাতক জাতিকার শুষ্ক নেশার মধ্যে আসক্ত হয়ে যায়। শুকনো বিভিন্ন ধরনের নেশা রয়েছে, যেগুলো সে যদি পান করে তাহলে দিনের পর দিন তার চেহারা শেষ হয়ে যাবে। সে যদি পান করে ওই নেশা, তাহলে সে দিনের পর দিন তার শরীরের মাংস বলে কিছু থাকবে না, এবং সেক্ষেত্রে তাকে একটা সময় সে মানসিক দুশ্চিন্তা, মানসিক কষ্ট, মানসিক উচ্ছৃঙ্খলার মধ্যে চলে যাবে। এবং সেই নেশা না নিতে পারলে, যেগুলো আপনারা বলেন যে ড্রাগের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, এবং তার কারণে সেই জাতক সমাজ থেকে বাইরে বেরিয়ে যেতে চায়,
এবং সেই দেখলাম যেখানে সেখানে পড়ে থাকে এবং শেষ পর্যন্ত তাকে বাধ্য হন আপনারা যে কোনো না কোনো জায়গায় দিয়ে সেখানে ট্রিটমেন্ট করে তারপরে নিয়ে আসা। তাহলে এগুলো কিন্তু হয়ে যায়, সেটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে কখনো কখনো শত্রুতার কারণে হয়ে যায়। আপনার ওপর হয়তো হিংসা আছে, আপনার ওপর শত্রুতা রয়েছে, আপনার সন্তানকে এই জায়গাগুলো করে দিল, তাতে সেই জায়গাটা সেই শত্রুতা মানে রয়েছে বা সেই হিংসার জন্য সেই জায়গাটা মজা নেওয়ার জন্য। তো এগুলো সবথেকে ক্ষতিকর জিনিস। এরকম মানুষকে কিছু করতে নেই, ভালো কিছু করলে সেটা তাদের ভালোই হয়। আপনারা একটা জিনিস জানবেন, কর্মফল, আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনাকে কিন্তু পেতেই হবে। সেটা এই জন্মেই পেতে পারেন, আবার আগের জন্মেই পেতে পারেন। আমরা বলি না শনির সাড়ে সাতির প্রভাব, শনির সাড়ে সাতি 30 বছর পর পর একটা জীবনে একটা মানুষের ওপর আসে। সারা লাইফে হয়তো 3 বার সে শনির সাড়ে সাতি সম্পূর্ণভাবে পেতে পারে, কিন্তু সে বুঝবে দুবার, এবং সেই বুঝবে দুবার, সে বুঝবে কেমন না তার বিগত দিনের 30 বছর সময়টা সে কি অন্যায় করেছে, কি ভালো করেছে, সেটা সেই শনির সাড়ে সাতির সময় শনিদেবী তাকে ফল দিয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং জন্মছকে দেখবেন যে অনেক সময় একটা জাতক জাতিকা, আপনার সন্তান দেখা গেল যে কিছু অর্থের জন্য আপনার উপর অত্যাচার করছে, কারণ সেই অর্থটা প্রয়োজন তার, কারণ সে নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে। সেই নেশাটা না করতে পারলে সে নিজেরকে ঠিক রাখতে পারবে না, এরকম পরিস্থিতি তার মধ্যে তৈরি হচ্ছে, এবং তার জন্য সেই নেশার জন্য আপনার থেকে সেই অর্থ সে যেভাবেই হোক ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এইভাবে কিন্তু সন্তান ক্রমশই দিনের পর দিন অধঃপতনে চলে যাবে, অবাধ্য হয়ে যাবে, যেটা আপনার জন্য অবশ্যই চিন্তার জায়গা। এবং অনেক সময় সন্তান দেখবেন যে একটা জাতক জাতিকার লগ্নপতির সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে। আমি বারবার বলি, রাহু হচ্ছে আনলিমিটেড চাহিদা তার মধ্যে থাকে, আনলিমিটেড তার চাহিদা সে পূরণ করতে পারে না দিনের পর দিন। এবং তার মধ্যে একটা রাহুর যে প্রবণতা, তার মধ্যে হিংস্রতা চলে আসবে, তার মধ্যে চলে আসবে কি না ভুল বোঝা, মিথ্যুক কথাবার্তা চলে আসবে, রাহুর যেগুলো দেয় সাধারণত, এবং চুরি বদনাম, এবং দেখা গেল যে এমন কিছু সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যেও তাকে যুক্ত করে দিতে পারে। এবং এই সমাজ বিরোধীমূলক কর্মের মধ্যে যুক্ত হলে আগামী দিনে সাধারণত তার কানেকশন থাকে যেটা আইনি সমস্যা, পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে গেল। আপনি ঘুণক্রেও জানেন না যে আপনার সন্তান এই রকম ধরনের কোনো সমাজ বিরোধী কাজের মধ্যে যুক্ত আছে, কারণ আপনার জানেই না, কারণ আপনি জানলে তো আপনি সেখান থেকে বের করে নিয়ে আসতেন। তাহলে এই যে দিনের পর দিন যদি মনে করেন দেখেন আপনার সন্তানটা বেপথে পরিচালিত হচ্ছে, তার জন্য অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করুন। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। এবং এটা তো একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে এই ধরনের সমস্যা আসতে পারে, কিন্তু বর্তমানে আপনার সন্তান যদি খুব ক্ষুদে হয়, সে হয়তো 5, 6, 7 এই লেভেলে পড়াশোনা করছে, তার পড়াশোনার মন নেই, সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সে টিভির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, সে কম্পিউটার বা ডেস্কটপের ওপর আসক্তি হয়ে যাচ্ছে, তার দিনের পর দিন সেই প্রবণতা তৈরি হয়েছে। এখনকার বাচ্চাদের দেখবেন এই জায়গাটা বেশি তৈরি হয়ে যাচ্ছে, কারণ তাকে মোবাইলটা দেওয়ানো, অর্থাৎ আপনি দিয়েছেন, শিখিয়েছেন, এবং সেই মোবাইলের প্রতি আস্তে 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 থেকে থেকে সে মোবাইলটাই বেশি পছন্দ করে ফেলেছে। সেই মোবাইলের মধ্যে গেম থেকে আরম্ভ করে সব, হয়তো আপনি যা জানেন তার থেকে বেশি জেনে যায় গেছে আপনার সন্তান মোবাইল রিলেটেড। তাহলে এগুলো সেই সম্পূর্ণটা তার ব্রেনটাকে কনভার্ট হয়ে গেছে ওই মোবাইলের মধ্যে, যেটা তার পড়াশোনার মধ্যে সেই জায়গাটা ব্রেনটা নেই। সেই জন্য অনেক জাতক জাতিকা দেখবেন যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়ে তারা পড়াশোনা মনে রাখতে পারে না, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, পড়াশোনা যে একটা নির্দিষ্ট সময়ে তাকে করতে হবে সেসব জায়গাগুলো
পুরোপুরি শেষ হয়ে গেছে। আপনি যদি মোবাইলটা তাকে না দেন তাহলে আপনার ওপর অত্যাচার শুরু করে দেবে, সে নিজের প্রতি নিজে অত্যাচার শুরু করে দেবে। তাহলে এগুলো মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, যেমন আমি বলছিলাম যে নেশায় আসক্ত হয়ে যাওয়া, কোনো বদ নেশা, এটাও কিন্তু তার মধ্যে একটা বদ নেশা, সেই মোবাইল আসক্ত হয়ে গেছে, এই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, যেটা এই ইলেকট্রনিক ডিভাইস মাত্রই জানবেন এটা রাহু কানেকশন দেয়। এবং এটা যদি আরও উন্নত মানের হয়, এটা যদি কস্টলি হয়, তাহলে সেখানে জানবেন শুক্র কানেক্টেড হয়ে গেছে। এবং এই শুক্র রাহু বর্তমান সমাজটাকে পরিচালনা করছে। সেই জন্য দেখবেন একটা জাতক জাতিকার জীবনে, অর্থাৎ আপনি নিজের থেকে দেখতে পারবেন যে আপনি প্রচুর ইনকাম করছেন, কিন্তু সেই ইনকাম দিয়ে আপনার সংসারটা ঠিকমতো চলছে না। হয়তো বাড়ির প্রত্যেকটা মেম্বারও ইনকামে ইনভলভ হয়ে গেছে, তবুও সেই সংসার চলছে না। কারণ কি? কারণ হচ্ছে রাহু হচ্ছে আনলিমিটেড চাহিদা দেয়। আপনার আজকে এই জিনিসটা আছে, আগামী দিনে আরও এই জিনিসটা চাই, এটা রাহুর কানেকশান। রাহু দেয়, প্রবণতা দেয়। আর লাক্সারিয়াস ব্যাপারটা নিয়ে আসে শুক্র। এবং শুক্র দেখবেন যে এখন দিনের পর দিন আপনি একটু বাইরে গেলেই বুঝতে পারবেন যে কত লাক্সারিয়াস মলগুলো রয়েছে, যে শপিং মলগুলোতে, এবং যথেষ্ট কস্টলি, সেগুলো আপনাকে কিন্তু প্রলোভন দিয়ে দেবে। এবং সেই রাহু এবং শুক্র, যার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনার মাইন্ড, যেরকম আপনার সন্তানের ক্ষেত্রে হয়ে গেছে। তাই সেই সন্তানকে সঠিক রাস্তা দেখানোর জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন, যেটা আপনার সন্তান আবার আপনার গ্রিপে চলে আসবে। আপনার সন্তান আবার আপনার সুপরামর্শ নিয়ে সে কিন্তু জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই এর জন্য প্রতিকার প্রতিবিধান লাগবে। শুধু রাহুর প্রতিকার দিলেই হবে না, রাহুর শুক্রের প্রতিকার দিলে হবে না। তার ক্ষেত্রে অ্যাকচুয়াল কোথায় থেকে সমস্যা হচ্ছে, সমস্যাটা কোথার থেকে উৎপত্তি, সেটাকে বিচার করতে হবে। বিচার করে তার সঠিক গাইডলাইন এবং প্রতিকার দিতে হবে। সে প্রতিকার হতে পারে কোনো দৈবিক প্রতিকার, হতে পারে কোনো কালারের প্রতিকার, হতে পারে অন্য কোনো প্রতিকার, যেগুলো তার মুভমেন্টটাকে পরিবর্তন করবে। যে মুভমেন্টে সে চলছে সেই মুভমেন্টটাকে পরিবর্তন করে যাতে আপনার কথার অবাধ্য হয়ে যায়, আপনার কথা যেন সঠিকভাবে শোনে, সে বাধ্য হয়ে চলে, সেই রকম প্রতিকার প্রতিবিধান দিয়ে আবার সেই সন্তানকে কিন্তু আপনি আপনার জায়গায় নিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি, এবং এটা সঠিক সময়ে করতে হয়। আমি তিথি নক্ষত্র দেখে কাজ করি। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি কাজ করা যায়, তাহলে সেই প্রতিকার প্রতিবিধান হতে বাধ্য। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসে আজকে ভালো জায়গায় আছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তবুও বলি চেম্বারগুলো কোথায়। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে। এখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে প্রত্যেক রবিবার। বললাম প্রত্যেক সোমবার 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে ব্যারাকপুর স্টেশনের কাছেই। এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত আমার চেম্বার চলে, সেটাও শ্রীরামপুরে চেম্বার, ওটাও স্টেশনের কাছে। এবং মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্রে, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবারে আপনারা পাবেন হাওড়া ময়দানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর 12টার থেকে 4টে, শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার। তাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করুন। কারণ বিগত দিনে বহু মানুষ এসে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের
খুব ভালো হোক, শুভ হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আর আপনি দেখতে থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের
ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।